ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। তার আগে স্থানীয় নির্বাচন করা সম্ভব নয় জানালেন কমিশনার সানাউল্লাহ। অবাধ সুষ্ঠু ভোট প্রত্যাশা উন্নয়ন সহযোগীদের। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। Conduct free fair elections, the best elections hopefully in the history of Bangladesh. That is the aspiration. আগে নির্বাচনের পুনরাবৃত্তি চায় না বিএনপি। নির্বাচিত সরকারই করবে মূল সংস্কার। গণতান্ত্রিক উত্তরণে সবার সহযোগিতা কামনা উপদেষ্টার। নির্বাচিত প্রতিনিধিরাই মূল সংস্কার করে দেশ পরিচালনা করবে। এমন নির্বাচন দেশে হোক যে নির্বাচনে আওয়ামী লীগের 14, 18, 24 না হয়। সরকার সংস্কার এবং বিচারের এই এজেন্ডা বাস্তবায়নে এবং একটি সুষ্ঠু ডেমোক্রেটিক ট্রানজিশন ঘটানোর সকলের সহযোগিতা প্রত্যাশা করি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মপতন্ত্রকে ভয়াবহ বললেন আইন উপদেষ্টা। সবাই দায়িত্বশীল হলে কমে যাওয়ার আশা। ফ্যাসিবাদের দোসররা যেন জামিন না পায় সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রের। পিলখানার মামলায় বিডিআর সদস্যদের মুক্তি সহ 8 দফা দাবিতে ফের শহীদ মিনারে স্বজনরা। চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আজও শাহবাগে প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। 13 বছরেও সাগর রুনি হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ। বিগত সরকারের কেউ জড়িত বলেই বাধা দেয়া হয় তদন্তে, অভিযোগ পরিবারের। খুলতে শুরু করছে জট, দাবি আইনজীবীর। হাসপাতাল ব্যাপারে যে আমার খরচটা হচ্ছে তার ডাবল খরচ আমি অ্যাম্বুলেন্স ভাড়াটাই আমি দিচ্ছি। পেশেন্ট কিরকম ওইটা তো ওনাদের মাথায় নাই, ওনাদের শুধু টাকা দরকার। বেহাল দেশের সরকারি অ্যাম্বুলেন্স সেবা। সিন্ডিকেটের দখলে বেসরকারিগুলো হাতিয়ে নিচ্ছে কয়েক গুণ বাড়তি ভাড়া। নিয়মে আনতে রেগুলেটরি বোর্ড করার পরামর্শ। ডিসেম্বরকে ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তার আগে কোনোভাবেই স্থানীয় সরকারের ভোট করা সম্ভব নয় বলেও জানান ইসি। তবে সরকার চাইলে বাধ্য হয়ে জাতীয় নির্বাচনের আগে সীমিত স্থানীয় সরকারের ভোট করা হবে। এখনও নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছে না কমিশন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাওয়ার প্রত্যাশা জানিয়েছে উন্নয়ন সহযোগীরা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সোমবার যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এমন বার্তা পেয়েছে বিএনপি। পরদিন নির্বাচন ভবনে ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির নেতৃত্বে বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিশনার সানাউল্লাহ জানান, আসছে ডিসেম্বরকে ধরেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকারের নির্বাচন আগে, এ নিয়ে রাজনীতির মাঠের আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই নির্বাচন কমিশন জানিয়ে দিল নিজেদের বার্তা। আমাদের বাস্তবতায় দুটো নির্বাচন একসাথে করা সম্ভব নয়। সকল স্থানীয় সরকার নির্বাচন ফেজে করতে গেলে পারে প্রায় 1 বছর সময় লেগে যায়। তো এমত অবস্থায় যদি নির্বাচন পুরোপুরিভাবে এভাবে করতে হয় তাহলে জাতীয় নির্বাচনের টাইমটা পিছিয়ে যাবে। এদিকে ইউএনডিপির বাংলাদেশে নিযুক্ত আবাসিক প্রতিনিধি জানান, বাংলাদেশের ইতিহাসে অবাধ সুষ্ঠু ভোট প্রত্যাশা করে ইউএনডিপি। এতে নির্বাচন কমিশনের প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা সহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা সহযোগিতার আশ্বাস দেন উন্নয়ন সহযোগীরা। Conduct free fair elections, the best elections hopefully in the history of Bangladesh. That is the aspiration, but in terms of timelines and so on, that's a decision by the interim government and the elections commission. 2 ঘন্টার মত বিনিময় শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন নিয়ে কোনো রকম চ্যালেঞ্জ নেই উল্লেখ করে ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ইউএনডিপি নির্বাচন কমিশনকে ভোটার তালিকা সহ নানা কাজে সহযোগিতা শুরু করেছে বলেও জানানো হয়। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া 14, 18 এবং 24-এর মতো নির্বাচন চায় না বিএনপি। নির্বাচিত প্রতিনিধিরাই মূল সংস্কার কাজ করবেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সকালে নোয়াখালী সেনবাগে বিএনপি ঘোষিত 31 দফা বাস্তবায়নের প্রশিক্ষণ কর্মশালায় কথা বলেন তিনি। বলেন, দেশের পরিস্থিতি অত্যন্ত জটিল।
আওয়ামী লীগের কেন্দ্র থেকে গ্রাম পর্যন্ত চক্রান্ত শুরু হয়েছে। সরকার অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ারও আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। নির্বাচনের তারিখ তড়িৎ গতিতে ঘোষণা করতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই মূল সংস্কার করে দেশ পরিচালনা করবে। এমন নির্বাচন দেশে হোক যে নির্বাচনে আওয়ামী লীগের 14, 18, 24 না হয়। এখন ডেভিল হান্ট শুরু করেছেন, শয়তান নির্মূল পর্যন্ত চালান, কিন্তু শয়তান নির্মূল করা আরো আগে উচিত ছিল। তাহলে এই শয়তানেরা শয়তানি করতে পারত। সংস্কারের নামে বিলম্ব করে দেশে আবার আওয়ামী লীগকে উত্থানের কোন ব্যবস্থা যদি কেউ করে থাকে, জনগণ বলা শুরু করেছে, এটাকে নিচ্ছিন্ন করতে হবে এইভাবে, রাজনৈতিকভাবে। অন্তর্বর্তী সরকার ডেমোক্রেটিক ট্রানজিশনের দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তা সফল করতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে 3 দিনব্যাপী তারুণ্যের উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে তরুণরা দেশকে নতুন স্বপ্ন দেখানোর প্রেক্ষাপট তৈরি করেছে। দেশ পুনর্গঠনেও তরুণদের ভূমিকা রাখতে হবে। স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে দেশ ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্তি পাবে বলেও মন্তব্য করেন তিনি। এই গণ অভ্যুত্থান জাতিকে একটি স্বপ্ন দেখিয়েছে, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার। সেই স্বপ্ন বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। আপনারা জানেন, সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাবনা পেশ করেছে। স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর যেই অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেগুলোকে পুনর্গঠন করা হবে। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রাজনৈতিক দল ও 6 ব্যক্তির করা 4টি আবেদনের শুনানি 2 সপ্তাহ মুলতবি করেছেন আপিল বিভাগ। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের 13শ সংশোধনী সংসদে গৃহীত হয় 1996 সালে। এই সরকারের অধীনে 3টি জাতীয় সংসদ নির্বাচন হয়। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে 2004 সালের 4 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট, যা আপিল বিভাগেও বহাল থাকে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে তড়িঘড়ি করে সংবিধান থেকে তত্ত্বাবধায়কের বিধান বাদ দিয়ে সংবিধানের 15শ সংশোধনী আনে আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক ফেরাতে আবেদন করে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 6 বিশিষ্টজন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের পক্ষ থেকেও আবেদন করা হয়। মপতন্ত্রকে ভয়াবহ বললেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সবাই দায়িত্বশীল হলে অপরাধ কমে যাওয়ার আশা তার। এদিকে কোনো সন্ত্রাসী ও ফ্যাসিবাদের দোষর যেন জামিন না পায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর ভিন্ন মত দমনমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলে জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আইন নিজের হাতে তুলে নেয়ার বিরুদ্ধে শক্ত অবস্থানে অন্তর্বর্তী সরকার। সোমবার বইমেলায় মব তৈরির কঠোর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, যে কোনো বিশৃঙ্খলা প্রতিরোধে নিরাপত্তা সংস্থাগুলোকে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে মবে জড়িতদের ডেভিল হিসেবে ট্রিট করা হবে উল্লেখ করে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক স্ট্যাটাসে লেখেন, কথিত আন্দোলন ও মবের মহড়া এখন থেকে শক্ত হাতে মোকাবিলা করা হবে। এদিকে মবতন্ত্রকে ভয়াবহ আখ্যা দিয়ে আইন উপদেষ্টা বলেন, সরকারের সব বিভাগ সহ সবাই দায়িত্বশীল হলে অপরাধ কমে আসবে। রাজারবাগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় তিনি একথা বলেন। 15 বছর ধরে সব গুম, খুন ও অরাজকতার বিচার হবে জানিয়ে মামলা তদন্তে পুলিশকে আরও সতর্ক থাকতে হবে বলেও জানান উপদেষ্টা। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। আবার যিনি জামিনের যোগ্য, গত আমলের মতো তাকে জামিন থেকেও বঞ্চিত করেন না। 15 বছরের অরাজকতার বিচার হবে। আমরা এই বার্তা দিতে না পারলে আমাদের এখানে থাকার তো কোনো মানে হয় না। ভয়াবহ জিনিস মনে করি এই মবতন্ত্রকে, কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে, তখন মবের প্রকোপ
আমি মনে করি আরও কমে যাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নৈরাজ্য সৃষ্টি করে ফ্যাসিস্টরা তাদের অবস্থান জানান দিচ্ছে। সব অপরাধীকে আইনের আওতায় এনে অপারেশন ডেভিল হান্ট সফল করতে হবে। কোনো সন্ত্রাসী যেন জামিন না পায় সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। কর্মশালায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে ব্যবহার করা হয়েছে। সব সেক্টরে সংস্কার করে দেশের মানুষকে মুক্তি দেওয়ার কাজ করছে সরকার। বাংলাদেশকে অগ্রবর্তী জায়গায় নিয়ে যাবেন, যেখানে মানবাধিকার রক্ষা করেও পুলিশিং সম্ভব এবং মানবাধিকার রক্ষা করার জন্য আদালতগুলো ভূমিকা পালন করে। আর সেই চেষ্টায় নিশ্চয়ই আমরা সফল হব। বিচার, প্রশাসন, পুলিশ ও প্রসিকিউশনের 120 জন কর্মকর্তা কর্মশালায় অংশ নেন। ওইরকম একটা দেশের জন্যই তো আমরা সবাই মিলে চেষ্টা করছি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। 18টি বিশেষ আদালত ও সামারি কোর্ট করে চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল, কারাবন্দীদের মুক্তি, বিস্ফোরক মামলা বাতিল, তদন্ত কমিশন পুনর্গঠন সহ এবার 8 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য সহ পরিবারের সদস্যরা। আগামীকাল দুপুর 12টার মধ্যে সরকার দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। দাবি আদায়ে আবারও রাজপথে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা। পিলখানা হত্যাকাণ্ডে গ্রেফতার হয়ে জেলে থাকা স্বজনকে ছাড়া 16 বছর ধরে করুণ দিনাতিপাতের অভিজ্ঞতা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। দ্রুত ফিরে পেতে চান স্বজনকে। আমরা চাই যে নির্দোষ বাবা এবং ভাইরা জেল হতে মুক্তি চাই। আপনাদের গায়ে যদি কোনো আঘাত আসে, আপনারা আপনাদের সামনে আমার ছেলেটাকে দিবেন, তবুও যেন আমার বাবা আমার কাছে ফিরে আসে। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অভিযোগ, তাদের অনেকেই অপরাধ না করেও জেল খেটেছেন। একই সাথে সাজার মেয়াদ শেষ হলেও এখনো কারাবন্দী অনেকে। এটা সঠিক তদন্ত করা হোক, সঠিক তদন্ত করে সেটার সঠিক ন্যায় বিচার করা হোক। যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য দাবি ফিরিয়ে আমাদের চাকরিতে পুনর্বহাল করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে চালিয়ে যাব। 18টি বিশেষ আদালত ও সামারি কোর্ট করে চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল, বন্দীদের মুক্তি এবং বিস্ফোরক মামলা বাতিল সহ 8 দফা দাবি তুলে ধরে বিডিআর কল্যাণ পরিষদ। আমরা মারা গেছে পয়জনে রক্ত দেব, তবু আমরা চাকরি পিরিয়ড এবং জেলবন্দীদের মুক্তি নিয়ে আমরা ঘরে ফিরবো। আমাদের অধিকার যতক্ষণ পর্যন্ত আমরা ফিরে পাবো না, আমরা ঘরে ফিরে যাব না। আন্দোলনে সংহতি জানিয়ে দ্রুত দাবি মেনে নিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদের নেতারা। বুধবার দুপুর 12টার মধ্যে দাবি মেনে নিতে সময় বেঁধে দেন তারা। কাল 12টার মধ্যে সরকারের পক্ষ থেকে এই দাবি দাওয়াগুলো সম্বন্ধে কোনো প্রকার কোনো পজিটিভ বার্তা আসে, তাহলে আমাদের এই আন্দোলন আরো তীব্র হবে। এর আগে গত 9 জানুয়ারি 6 দফা দাবিতে আন্দোলনে নেমেছিল বিডিআর কল্যাণ পরিষদ। তদন্ত কমিশন গঠন ও বিশেষ আদালত বিচার শুরুর পর স্থগিত করা হয়েছিল আন্দোলন। পরে 19 জানুয়ারি জামিন পান 2 শতাধিক সদস্য। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। চাকরি ফিরে দেওয়ার দাবিতে টানা 6ষ্ঠ দিনের মতো শাহবাগে নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক সহকারী শিক্ষক পদের প্রার্থীরা জাতীয় জাদুঘরের সামনের সড়কে সকাল থেকে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। যোগদান নিশ্চিত না হলে 1 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। টানা 6ষ্ঠ দিনের মতো রাজপথে নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক সহকারী শিক্ষকরা। তবে মূল সড়ক নয়, মঙ্গলবার সকাল থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের সড়কে শান্তিপূর্ণ অবস্থান নিয়োগ প্রত্যাশীদের। একই
একই নিয়োগ প্রক্রিয়ার প্রথম 2 ধাপের সুপারিশপ্রাপ্তরা প্রায় বছর খানেক আগে কর্মস্থলে যোগদান করেছেন। গত 18 নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের 6531 জন সুপারিশপ্রাপ্তদেরও দেয়া হয় নিয়োগপত্র। স্বাস্থ্য পরীক্ষা কিংবা পূর্ববর্তী চাকুরি থেকে পদত্যাগপত্র জমা নেওয়া হয়েছে মন্ত্রণালয়ে। তবে একটি রিটের পরিপ্রেক্ষিতে তাদের নিয়োগ বাতিল করেন উচ্চ আদালত। আন্দোলনকারী শিক্ষকরা বলছেন, প্রাথমিক ও গণশিক্ষা সহ 3 মন্ত্রণালয়ের সুপারিশের পরও এই রায়ে তারা বৈষম্যের শিকার হয়েছেন। একই সার্কুলারে নিয়ম একই হবে, একই নিয়মে একই সার্কুলারে 2টা নিয়ম কিভাবে হবে? এটা আমাদের এখন সম্মানের বিষয় এবং জীবন মরণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপাতত আপিল শুনানির অপেক্ষায় আন্দোলনকারী শিক্ষকরা। রায়ে যোগদান নিশ্চিত না হলে 1 দফা দাবিতে এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন নিয়োগ প্রত্যাশীরা। 7 দিন যাবত আমার ভাইরা বোনেরা এই রাজপথে পড়ে আছে। কেন পড়ে আছে? আমাদের দাবিটা যৌক্তিক। হয় লাশ হয়ে ফিরবো বাবা মার কাছে, আর না হয় যোগদান নিয়ে ফিরবো। এটা আমাদের 6531 জনের একটা প্রতিজ্ঞা। এই মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার জুম্মান সাদিক জাভলিন, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের সড়কে। আমরা সকাল থেকে জানাচ্ছিলাম যে এখানকার যে আন্দোলন এবং অবস্থান কর্মসূচি সে সম্পর্কে প্রাথমিক সহকারী শিক্ষক যারা রয়েছেন সুপারিশপ্রাপ্ত ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের, তারা আন্দোলন করছেন। তাদের নিয়োগ বাতিল করার পর থেকে যে নিয়োগপত্র তারা হাতে পেয়েছেন তারপরেও যোগদান করতে পারছেন না। হাইকোর্টের রায়ের মাধ্যমে তাদের সেই নিয়োগ বাতিল করা হয়েছে বলে, এবং তারা গত বৃহস্পতিবার থেকে বিভিন্নভাবে আন্দোলন করে আসছেন, অবস্থান কর্মসূচি করে আসছেন। প্রেস ক্লাব থেকে শুরু করে শাহবাগ মোড়, কেন্দ্রীয় শহীদ মিনার, বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন দিনে অবস্থান নিয়েছেন। সবশেষ গতকালকেও তারা শাহবাগে মূল যেই মোড় রয়েছে সেখানে সড়ক অবরোধ করেছিলেন এবং সেখানে লাঠিচার্জ সহ জলকামান এবং টিয়ার শেলের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। এবং পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে জনদুর্ভোগ যেন তৈরি করতে না করা হয় তাদের পক্ষ থেকে। তাদের আন্দোলনের যে বিষয়টি রয়েছে সেটি তারা জনদুর্ভোগ তৈরি না করে যদি করতে পারেন আন্দোলন, তাদের কোনো সমস্যা নেই। এবং আমরা দেখছি আজকে সকাল থেকে যে সড়কটি রয়েছে, মূলত এই সড়কে খুব বেশি যান চলাচল করে না। তারা কিন্তু যেটি করেছেন এই সড়কের সামনে, জাদুঘরের সামনের অংশটিতে অবস্থান করেছেন এবং তারা সেখানে বসে সকাল 10টা থেকে বিভিন্ন স্লোগানে মুখর রেখেছেন পুরো এলাকা। তাদের যেই 6531 জন রয়েছে তারা বলছেন শুধুমাত্র এই 6531 জন নয়, পুরো 6531টি পরিবারের দিকে তাকিয়ে হলেও এই একটি সুফল যেন তারা পানিটি তাদের পক্ষে যেন রায়টি দেওয়া হয়, তারা সেটি বলছেন। এবং একই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় প্রথম 2 ধাপে যেহেতু যারা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তারা চাকরিতে যোগদান করেছেন কর্মস্থলে, সুতরাং তাদেরকেও মানে একই নিয়োগে 2 নীতি যেন না করা হয় সেই আহ্বান তারা জানিয়েছেন। এবং একই সঙ্গে তারা যেটি বলছেন, যোগদান না করা পর্যন্ত তারা আসলে আন্দোলন রাজপথ ছাড়বে না, এতটুকু তারা জানিয়েছেন সেটি পরিষ্কারভাবে। এবং তারা যেটি বলছেন, তাদের যে আন্দোলন এটি শান্তিপূর্ণভাবে তারা করার চেষ্টা করেছেন এখনো পর্যন্ত, এবং পুলিশের কাছে তারা সহায়তা চেয়েছেন তাদের যে আন্দোলন, তাদের যে দাবি দেওয়া সেটি যেন তারা ঠিকভাবে প্রকাশ করতে পারেন সরকারের কাছে বা আদালতের কাছে, সেই বিষয়ে তারা সহযোগিতা চেয়েছেন। তো এবং এখানে যেই যারা নিয়োগ প্রত্যাশী রয়েছেন তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন দাবি আদায় না হওয়া পর্যন্ত। এই 1 দফায় তারা দাঁড়িয়ে আছেন। এখানে এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত শাহবাগ থেকে প্রাথমিক সহকারী শিক্ষকদের আন্দোলনের সবশেষ খবর। শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুম্মান সাদিক জাভলিন। দুপুরের সময় আরো থাকছে দুর্নীতির ধারণা সূচকে আরও অবনতি বাংলাদেশের। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 14তম অবস্থান। দক্ষিণ এশিয়ায় পেছনে শুধু আফগানিস্তান। লুটপাটি কারণ বলছে টিআইবি। বিগত সময়ের তদন্তে বাধা দেয়া, পরিকল্পিতভাবে আলামত নষ্টের তথ্য প্রমাণ পেয়েছে সাগররুনি হত্যা মামলার তদন্তে গঠিত টাস্ক ফোর্স। হত্যায় জড়িতদেরও চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী। রুনির ভাইয়ের অভিযোগ, আওয়ামী সরকারের কেউ জড়িত বলেই তদন্তে বাধা দেয়া হয়। এদিকে 13 বছরেও হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন সাংবাদিকরা। 13 বছরেও অন্ধকারে ঘেরা সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার মেহেরুন্ডুনি হত্যা রহস্য। উচ্চ আদালতের নির্দেশে টাস্কফোর্স গঠনের পর তদন্তে আলো পড়তে শুরু করেছে। আশার আলো দেখতে শুরু করেছেন মেহেরুন্ডুনির পরিবারও।
13 বছর পূর্তিতে হাইকোর্টে মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরেন আইনজীবী। সঙ্গে ছিলেন রুনির ভাই মামলার বাদী নওশের রোমান, ছেলে মাহির সারওয়ার মেঘ। আইনজীবী জানান, বিগত সরকারের আমলে উচ্চ পর্যায় থেকে তদন্তে বাধা সৃষ্টি করা হয়, পরিকল্পিতভাবে নষ্ট করা হয় মামলার আলামত। জড়িতদের অনেকেই টাস্কফোর্স চিহ্নিত করতে পেরেছে বলেও জানান আইনজীবী। ভেস্টেড কোয়ার্টারের ইন্টারেস্ট ইমপ্লিমেন্ট করার জন্যই এই তদন্ত প্রক্রিয়াকে সঠিক আইনিভাবে পরিচালিত হতে দেওয়া হয়নি। এগুলোও তদন্তের পার্ট হবে। সেখানে কারা কারা ছিলেন, কারাই অবস্ট্রাকশন দিয়েছেন, কিভাবে অবস্ট্রাকশন দিয়েছেন, আগের যারা রিট পিটিশন করেছিলেন তারাই বা কেন রিট পিটিশন করেছিলেন, সেটিও খতিয়ে দেখছেন ইনভেস্টিগেটিং অফিসার। রুনির ভাই নওশের রোমানের অভিযোগ, বিগত সরকারের কেউ জড়িত বলেই সে সময় তদন্তে বাধা সৃষ্টি করা হয়। রুনির একমাত্র সন্তান মেঘ বলছেন, এবার তারা আশাবাদী। তৎকালীন যে প্রধানমন্ত্রী বলেছেন যে বেডরুমে পাহারা দেওয়ার দায়িত্ব তার না, এই সবগুলো থেকেই আমরা আসলে মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে, তো একটু হলেও আমরা হোপফুল, আশা করা যাচ্ছে যে মানে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। আগামী 4 এপ্রিল মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করার কথা রয়েছে টাস্কফোর্সের। তখনই সব খোলাসা হবে বলে মনে করেন আইনজীবী। এদিকে হত্যার বিচার দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। অপরাধী যেই হোক, আইনের আওতায় আনার দাবি জানানো হয় সমাবেশ থেকে। অত্যন্ত পরিষ্কার করে বলতে চাইছেন তারা ইচ্ছা করে বিচার করেনি, কারণ হত্যাকারী কারা ছিল তারা জানে, তারপরে বিচার করেনি। তাদের সরকারের ভিতরে হয়তো তারা লুকিয়ে ছিল। এই সরকারের আমলেই বিচার নিশ্চিতের দাবিও জানান সাংবাদিকরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি করা হচ্ছে সাবেক মেয়র আতিকুল ইসলামকে। উত্তরার গণহত্যার মামলায় আতিকুল সহ 6 জনকে 17 ফেব্রুয়ারি হাজির করতে বলা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে অনেকের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালানোর প্রমাণও মিলেছে বলে জানিয়েছে প্রসিকিউটররা। এদিকে ট্রাইব্যুনাল আইনের নতুন সংশোধনীতে তদন্তকালে নথিপত্র ও আসামিদের সম্পত্তি জব্দের ক্ষমতাও দেওয়া হয়েছে। মেয়র আতিকুল ইসলাম, সাবেক মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মোহাম্মদ শাহিনুর মিয়া, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। নাম্বার 3, অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। নাম্বার 4, আব্দুল্লাল মামুন মণ্ডল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ইঞ্জিনিয়ার মোহাম্মদ বশিরউদ্দিন, উত্তরা 6 নম্বর সেক্টরের প্রেসিডেন্ট আওয়ামী লীগ। নাম্বার 6, দেলোয়ার হোসেন রুবেল, মহানগর 1 নম্বর ওয়ার্ডের সভাপতি। ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন। তারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছেন। প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম। ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর এবং আগামী 17/2/2025 তারিখে তাদেরকে হাজির করার নির্দেশনা দিয়েছেন। সোমবার দ্বিতীয়বারের মতো সংশোধনী আনা হয় ট্রাইব্যুনাল আইনে। নতুন সংশোধনীতে তদন্তকালে নথিপত্র এবং আসামিদের সম্পত্তি জব্দের ক্ষমতা দেওয়া হয় ট্রাইব্যুনালকে। এছাড়া আসামিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে পারবেন বিশেষ আদালত। 2024 সালের সংশোধনীতে ট্রাইব্যুনালের ক্ষমতা দেওয়া হয়েছে যে আসামির সম্পত্তি এটি ভিকটিম অথবা রাষ্ট্রকে প্রদান করা হবে। এখানে সংশোধনী এনে এই আইন বা এই ধারাটিকে কার্যকর করার জন্য ডিউরিং ট্রায়াল আসামির ওই সম্পত্তিকে যেন ফ্রিজ করে রাখা হয় বা সেটিকে ট্রাইব্যুনাল তার অধীনে নিয়ে নিতে পারে, সেই এখতিয়ার ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে। এবং বিদেশ যাত্রায় তাদের ব্যাপারে ট্রাইব্যুনাল যে কোনো সিদ্ধান্ত দিতে পারে, সেই সংশোধনীয় এই নতুন অ্যামেন্ডমেন্টে আনা হয়েছে। এ পর্যন্ত 18 মামলায় 122 জনকে বিচারের মুখোমুখি করল প্রসিকিউশন। এর মধ্যে 3 থেকে 4টি মামলার তদন্ত শেষ হতে পারে এ মাসেই। দেশের হাসপাতালগুলোতে বেহাল অ্যাম্বুলেন্স সেবা। সরকারিভাবে নেই পর্যাপ্ত অ্যাম্বুলেন্স, তাই দ্বারস্থ হতে হয় বেসরকারি অ্যাম্বুলেন্স সেবায়, আর গুনতে হয় বাড়তি ভাড়া। দর কষাকষি কিংবা বিকল্প দেখারও সুযোগ নেই, কারণ সক্রিয় সিন্ডিকেট। এই অবস্থায় অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতে আলাদা রেগুলেটরি বোর্ড করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। শাবাব ওয়াসির রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ, সামনের গেটে সারি সারি দাঁড়িয়ে আছে বেসরকারি অ্যাম্বুলেন্স। হাক ডাক দিয়ে তুলে নিচ্ছেন রোগী, বাগিয়ে নেওয়া হচ্ছে উচ্চ ভাড়া।
এক ভুক্তভোগী জানালেন তার অভিজ্ঞতা। চট্টগ্রাম থেকে আসা অসুস্থ বাবাকে প্রথমে নিউরোসায়েন্স, পরে সরওয়ার্দী মেডিকেল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। শুধুমাত্র অ্যাম্বুলেন্স ভাড়াই গুনতে হয়েছে 18,000 টাকা। হাসপাতাল ব্যাপারে যে আমার খরচটা হচ্ছে তার ডাবল খরচ আমি অ্যাম্বুলেন্স ভাড়াটাই আমি দিচ্ছি। প্রথম আসছি ভাই, এখন যাই যেটা যাচ্ছে এটাই কম বেশি করে আমরা দিচ্ছি। ট্যাং রোড থেকে নিউরোসায়েন্স 3,000 টাকা, ওইখান থেকে যেখানে গেলাম ওইখানে 2,000 টাকা, মানে অর্ধেক রাস্তায় গিয়ে বলছে। এইখান থেকে আবার সরওয়ার্দী 2,000, সরওয়ার্দী থেকে আবার ঢাকা মেডিকেল 2,000। তুমি নিজের রাস্তা যদি একটা অ্যাম্বুলেন্স 1500 টাকা নেই, তাহলে এগুলো কি মনে হয়? পেশেন্ট কিরকম ওইটা তো ওনাদের মাথায় নাই, ওনাদের শুধু টাকা দরকার। সিন্ডিকেট সক্রিয় থাকায় বিকল্প খোঁজারও উপায় নেই। বাইরে থেকে অ্যাম্বুলেন্স কিংবা অন্য যানবাহন ব্যবহার করতে চাইলে তাতেও বাধা দেয় সিন্ডিকেট। এটা না আরেকটা নিতে যাই, যা একটা নিতে পারবো না, সে আবার দেখা গেল আমি বাইরে থেকে একটা অ্যাম্বুলেন্স আনতে যাব, ওরা দেবে না। একটা অ্যাম্বুলেন্স আনতে যান, তারাও আইবো না, বলতেছে হাসপাতালে তো আনা যাবো না, রোগীর আগে বাইরে নিয়ে আসেন। দামাদামি করতে চাই, তখন দেখা যাচ্ছে কেউই যেতে চায় না, তখন আমরা পড়ে যাই বিপদে। এ তো গেল বেসরকারি অ্যাম্বুলেন্সের কথা। সরকারি অ্যাম্বুলেন্সের কি হাল? খোঁজ নিয়ে দেখা গেছে 2800 শয্যা বিশিষ্ট দেশের বৃহত্তম সরকারি হাসপাতাল ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স আছে মাত্র 8টি, তার মধ্যেও অকেজো পড়ে আছে কয়েকটি। একই চিত্র সরওয়ার্দী মেডিকেল ও মিডফোর্ডের। সরওয়ার্দীর অ্যাম্বুলেন্স সক্রিয় আছে 5টি আর মিডফোর্ডে মাত্র 2টি। সরকারি অ্যাম্বুলেন্সের স্বল্পতার কারণ ও এমন অবস্থার উন্নতি কেন হচ্ছে না, এমন প্রশ্নে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, শয্যা, চিকিৎসা যন্ত্রপাতি ও কর্মচারী সংকট নিরসন করতে গিয়েই হিমশিম খেতে হচ্ছে প্রশাসনের। তাই অ্যাম্বুলেন্সের বিষয়টি কম গুরুত্ব পাচ্ছে। ওটি কম আছে, এটা বাড়ানো দরকার। আইসিইউ কম আছে, এটা বাড়ানো দরকার। মানে যেটা মানে ক্রাইং নিড যেগুলো, হ্যাঁ, তো সেগুলোতে আমরা ফোকাস করছি বেশি। বিশেষজ্ঞরা বলছেন দেশে ব্যবহৃত অ্যাম্বুলেন্সগুলির মান যাচ্ছে তাই। অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতে আলাদা রেগুলেটরি বোর্ড করার পরামর্শ এই বিশেষজ্ঞের। ফার্স্ট এইডে অভ্যস্ত ট্রেন ড্রাইভার এবং অ্যাটেন্ডেন্স থাকতে হবে, যারা অন্তত কিছু হেলথের জানে। মেডিকেল অ্যাটেন্ডেন্স বা ম্যান পাওয়ার এটার সাথে জড়িত, কিন্তু এটা হেলথ সার্ভিসের আওতায় থাকতে হবে তা নয়। এটা কিন্তু অন্য যে কোনো সার্ভিসের সাথে যেতে পারে ইফ দে প্রপারলি মেনটেন দ্য থিংস। সরকারি অ্যাম্বুলেন্সগুলির দুরবস্থা আর স্বল্পতার সুযোগ নিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্সগুলির বাড়তি ভাড়া আদায়, আর তার উপর আছে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরত্ব। সব কিছু মিলিয়ে নাজেহাল অবস্থা দেশের হাসপাতালগুলির অ্যাম্বুলেন্স সেবার, যার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন সাধারণ জনগণ, বিশেষ করে নিম্নবিত্ত আয়ের মানুষ। স্বাস্থ্য খাতের এই জরুরি সেবা নিশ্চিত করতে সরকারি পর্যায়ে কার্যকরী পদক্ষেপ এবং নজরদারি বাড়ানো এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ঢাকা মেডিকেল কলেজ থেকে শাবাব ওয়াসি, সময় সংবাদ। এদিকে রংপুরের বেশিরভাগ সরকারি হাসপাতালেও অ্যাম্বুলেন্স সংকট। বিভাগের 58টি হাসপাতালের 136টি অ্যাম্বুলেন্সের মধ্যে 102টি দীর্ঘদিন ধরে অচল। এতে বাড়তি খরচ করে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করছেন রোগীরা। স্বাস্থ্য বিভাগ বলছে, নতুন অ্যাম্বুলেন্সের জন্য বরাদ্দ না থাকায় পুরাতনগুলোকে সচল করার উদ্যোগ নেওয়া হবে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। ঠাকুরগাঁও 250 শয্যার জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে চিকিৎসা সেবা নিয়ে থাকেন 800 রোগী। হাসপাতালটিতে রোগী পরিবহনের জন্য রয়েছে মাত্র 3টি সরকারি অ্যাম্বুলেন্স। এর মধ্যে 2টি অ্যাম্বুলেন্স বেশিরভাগ সময় বিকল থাকে, আর জেলার অধিকাংশ বেসরকারি অ্যাম্বুলেন্সের ফিটনেস না থাকলেও ব্যবহার করতে বাধ্য হচ্ছেন রোগীরা। অ্যাম্বুলেন্স এখানে খুঁজলে একটু মিলে কম, সরকারি অ্যাম্বুলেন্স পায় না, মানে বাইরে থেকে নিতে হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকেন 2000-এর বেশি রোগী, অথচ হাসপাতালটিতে নেই কোনো লাশবাহী অ্যাম্বুলেন্স। এছাড়া হাসপাতালের 4টি অ্যাম্বুলেন্সের 2টি বিকল, ফলে বাধ্য হয়ে বেশি টাকা খরচ করে প্রাইভেট অ্যাম্বুলেন্সের উপর ভরসা করছেন রোগীরা। বেসরকারি যেগুলো অ্যাম্বুলেন্স সেগুলো যদি আমরা নিতে যাই ভাড়াটা অনেক বেশি লাগে। সরকারি থেকে আমরা পাবলিকগুলো 1000 টাকা বেশি নেই। যদিও হাসপাতালের পরিচালক জানালেন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। চেষ্টা করে যাচ্ছি যে আরো কত উন্নত করা যায়, মানে কতগুলা অ্যাম্বুলেন্সগুলোকে আমি সার্ভিসেবল করে ফাংশন করা যায়, এই চেষ্টা করে যাচ্ছি। আমি আশাবাদী যে সামনে এই সুবিধা বাড়বে। স্বাস্থ্য বিভাগ বলছে, নতুন অ্যাম্বুলেন্সের জন্য বরাদ্দ না থাকায় পুরাতনগুলোকে সচল করার উদ্যোগ নেওয়া হবে। যেখানে প্রয়োজন বেশি সেখানে একটা, বা আরো প্রয়োজন বেশি সেখানে 2টা, এরকম আর কি। মেডিকেল কলেজগুলোতে দেখবেন যে 4টা 5টা পর্যন্ত অ্যাম্বুলেন্স রয়ে গেছে। রংপুর বিভাগে সরকারি অ্যাম্বুলেন্সের সংখ্যা মোট 136টি। এর মধ্যে সচল 85টি, অচল 51টি, মেরামতযোগ্য 36টি এবং অকেজো 15টি। সরকারি হাসপাতালগুলোতে চরম অ্যাম্বুলেন্স সংকট থাকবার কারণে গড়ে উঠেছে এক ধরনের সিন্ডিকেট অ্যাম্বুলেন্স বাণিজ্য, যেখানে অনেকটাই অসহায় রোগীরা। প্রত্যাশা, যত দ্রুত সম্ভব রোগীদের
চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংকট সমাধানে উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দুপুরের সময় আরও থাকছে। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে বিকেলে অনুশীলন টাইগারদের যোগ দেওয়ার কথা সব ক্রিকেটারের। প্রস্তুতি নিয়ে অসন্তুষ্টি থাকলেও দলীয় পারফরমেন্সে আস্থা ফিল সিমন্সের। দুর্নীতির সূচকে আরও অবনতি হয়েছে বাংলাদেশের। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় লাল সবুজের অবস্থান 14তম। বার্লিন ভিত্তিক সংস্থা টিআই এর প্রকাশিত বার্ষিক দুর্নীতি সূচকে উঠে এসেছে এ তথ্য। টিআইবি বলছে, সরকারি প্রকল্পে কেনাকাটায় অবাধে লুটপাট ও অর্থ পাচারের প্রভাব পড়েছে এবারের অবনমনে। ৬,০০০ টাকায় বালিশ, ৩৭ লাখ টাকায় পর্দা, ১৫,০০০ টাকার পাইপ কাটার কেনা হয়েছে ৯৩ লাখ টাকায়। বিগত সরকারের আমলে বিভিন্ন সরকারি প্রকল্পে কেনাকাটায় হয়েছে এমন হরিলুট। ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচারের তথ্য এসেছে অর্থনীতির শ্বেতপত্রে। দুর্নীতি ও অর্থ পাচারের প্রভাব পড়েছে টিআই এর বৈশ্বিক দুর্নীতির ধারণা সূচকে। বিশ্বের ১৮০টি দেশ নিয়ে মঙ্গলবার প্রকাশিত দুর্নীতি সূচকে বার্লিন ভিত্তিক সংস্থা টিআই বলছে, দুর্নীতির বৈশ্বিক সূচকে ঊর্ধ্বক্রম অর্থাৎ ভালো থেকে খারাপ অনুযায়ী বাংলাদেশের অবস্থানের ২ ধাপ অবনমন হয়েছে। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫১তম, আর খারাপ থেকে ভালো অর্থাৎ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম। সিপিআই ২০২৪ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৩, যা গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। ১৪৯ থেকে ১৫১তম অবস্থানে আমাদের এবারের স্কোর। আমাদের এবারের স্কোর নিচের দিক থেকে হিসাব করলে 14তম। ৭২ স্কোর নিয়ে ঊর্ধ্বক্রম তালিকায় ১৮তম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান। ১৭ স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পেছনে কেবল আফগানিস্তান। টিআইবি বলছে, দুদক সহ দুর্নীতি বিরোধী সংস্থাগুলোর নিষ্ক্রিয়তায় বাংলাদেশ দুর্নীতির নিয়ন্ত্রণ হারাতে বসেছে। সবচেয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাকে 4 বার শুদ্ধচার পুরস্কার দেই, যার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয় শেষ পর্যন্ত তাকে ফিরে পাই না। বৈশ্বিক দুর্নীতির ধারণা সূচকে শীর্ষে রয়েছে ডেনমার্ক। এছাড়া বাংলাদেশ থেকে অর্থ পাচারের গন্তব্যস্থল সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়াও দুর্নীতির সূচকে ভালো অবস্থানে রয়েছে বলে জানায় টিআইবি। আমাদের সাথে একই স্কোর পেয়েছে কঙ্গো এবং ইরান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রমজান সামনে রেখে সারা দেশে ট্রাক সেলের মাধ্যমে অতিরিক্ত ৯,০০০ মেট্রিক টন খাদ্যপণ্য বিক্রি করবে টিসিবি। বাজার দরের চেয়ে কম দামে নিত্যপণ্য কেনার সুবিধা পাবে ১২ লাখ পরিবার। সকালে খুলনার শিববাড়ি মোড়ে উন্মুক্তভাবে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা আরও জানান, সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে চলতি মাসেই সচল করা হবে নিষ্ক্রিয় ফ্যামিলি কার্ড। বাজার মূল্যের চেয়ে কম দামে নিত্যপণ্য বিক্রি করছে টিসিবি। এবার ফ্যামিলি কার্ড ছাড়াও কেনা যাচ্ছে পণ্য। টিসিবি ট্রাক ঘিরে মানুষের ভিড়ও বেশি। ট্রাক ঘিরে তৈরি হয় লম্বা সারি। ৫৮৮ টাকায় একজন গ্রাহক ১ কেজি চিনি, ২ কেজি করে মসুর ডাল ও ছোলা, ২ লিটার সয়াবিন তেল ও আধা কেজি খেজুর কিনতে পারছেন। সরকারের এই উদ্যোগে খুশি ক্রেতারা। আমরা গরিব মানুষ, আমাদের অনেক সুবিধা হচ্ছে, খুবই উপকারী পাচ্ছি আমরা, আমাদের অনেক টাকা সেভ হচ্ছে। এর আগে মঙ্গলবার খুলনার শিববাড়ি মোড়ে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। জানান, রমজান সামনে রেখে সারা দেশে ট্রাক সেলের মাধ্যমে অতিরিক্ত ৯,০০০ মেট্রিক টন খাদ্যপণ্য বিক্রি করা হবে। সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে চলতি মাসেই নিষ্ক্রিয় ফ্যামিলি কার্ডগুলো সচলের উদ্যোগ নেওয়া হবে। এই মাসের ২৪ তারিখের ভিতরেই যত কার্ডের অ্যাক্টিভেশন বাকি আছে এটা ইনশাল্লাহ অর্জিত হবে এবং এর বিনিময়ে সুবিধাভোগীদের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। এই সংখ্যাকে আরো বাড়ানোর জন্য ১২ লক্ষ অতিরিক্ত পরিবারকে রমজানের শেষ দিন পর্যন্ত এই ট্রাকসেল কার্যক্রম চালু থাকবে। ২০ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন খুলনার ১০টি পয়েন্টে উন্মুক্তভাবে পণ্য বিক্রির কার্যক্রম চালাবে টিসিবি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন রংপুরের ফুল চাষিরা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফুল উৎপাদন ভালো হয়েছে বলে জানান বাগান মালিকরা। সবকিছু ঠিক থাকলে এই মৌসুমে প্রায় ১ কোটি টাকার ফুল বিক্রির কথা জানিয়েছে কৃষি বিভাগ। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট।
বসন্ত বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা বছর ফুলের চাহিদা থাকলেও ফেব্রুয়ারির এই 3 দিবসকে ঘিরে ফুলের চাহিদা বাড়ে কয়েক গুণ। রংপুরের বিভিন্ন ফুলের বাগানে দোল খাচ্ছে লাল, সাদা, হলুদ সহ বাহারি রঙের গোলাপ। এখন চলছে শেষ সময়ের পরিচর্যার কাজ। আবহাওয়া অনুকূলে থাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গাঁদা, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, জারবেরা, রজনীগন্ধা সহ নানা জাতের দেশি বিদেশি ফুল। থাই আছে, গেন্দা আছে, তা বাজারে গোলাপ, লাল গোলাপ বিক্রি হয় 20 টাকা থেকে 25 টাকা। 21শে ফেব্রুয়ারি আর ভালোবাসা দিবস, এই দুইটাই আর কি গোলাপের চাহিদা বেশি। যশোর, তারপর আপনার কালীগঞ্জ, ওইখান থেকে আপনার মূলত ফুলটা আসে। এদিকে ফুল চাষ জনপ্রিয় করতে সব ধরনের সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা এবং আমাদের যে উপজেলা কৃষি কর্মকর্তা তারা কিন্তু তাদের সাথে যোগাযোগ রেখেছে এবং ফুল চাষে একটা সম্ভাবনার দিক দেখছি এবং এটি দিনকে দিন তারা এটি আরও বৃদ্ধি করবে। কৃষি বিভাগের তথ্য মতে রংপুর অঞ্চলে ছোট বড় মিলিয়ে 210টি বাণিজ্যিক ফুল বাগান রয়েছে। 3টি দিবসকে সামনে রেখে ফুল পরিচর্যায় যেন দম ফেলার ফুরসত নেই ফুল চাষিদের। এদিকে সবকিছু ঠিক থাকলে এই মৌসুমে প্রায় 1 কোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনার কথা জানিয়েছে কৃষি বিভাগ। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। সারা দেশে পৌরসভার প্রায় 4.5 কোটি টাকার উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুদক। সকালে সংস্থাটির সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে একটি দল আগারগাঁও এলজিইডি ভবনে অভিযানে আসে। দুদকের তথ্য বলছে 2018 সালে শুরু হওয়া 5 বছরের জন্য 285 পৌরসভার রাস্তা, কালভার্ট ও ব্রিজ উন্নয়ন প্রকল্পে প্রথম বরাদ্দ প্রায় 3.5 কোটি টাকা। পরে আরও 1,000 কোটি টাকার প্রকল্প বরাদ্দ বাড়ানো হয়। তবে প্রকল্পের কাজ পেতে কমিশন, ত্রুটিপূর্ণ কাজ সহ বিস্তার অভিযোগ রয়েছে। এসব নথিপত্র সংগ্রহ করে পরবর্তীতে যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে অভিযানকারী দল। অপ্রাপ্তবয়স্ক শিশুদের সঙ্গে নিয়ে হজ পালন নিষিদ্ধ করেছে সৌদি আরব। অতিরিক্ত ভিড়, পরিবহন সমস্যা সহ নানা ধরনের কঠিন পরিস্থিতি শিশু ও তাদের অভিভাবকদের জন্য বিপজ্জনক হতে পারে এমন আশঙ্কা থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিয়াদ থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। চলতি বছরের হজ মৌসুমে শিশুদের সঙ্গে নিয়ে হজ পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। স্থানীয় সময় রোববার মন্ত্রণালয়টির পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। হজের সময় ভিড় ও পরিবহন সমস্যা সহ নানা ধরনের কঠিন পরিস্থিতি বিপজ্জনক হতে পারে শিশু ও তাদের অভিভাবকদের জন্য। শিশুদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া সবার জন্য পবিত্র হজকে নিরাপদ করতেই দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা যায়। নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পাশাপাশি যারা আগের বছরগুলোতে হজে যেতে পারেননি তাদের এবার অগ্রাধিকার দেওয়া হবে। মন্ত্রণালয় জানায় এর মাধ্যমে হজের পুনরাবৃত্তি কমিয়ে আনা এবং মুসলিম উম্মাহর জন্য হজ পালনের বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে আজ বিকেলে চতুর্থ দিনের মতো অনুশীলন করবেন ক্রিকেটাররা। যোগ দেওয়ার কথা 15 সদস্যের সবার। এর আগে গতকাল প্রথমবারের মতো মিরপুরের মূল মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ দল, যেখানে ব্যাটিংয়ে চোট পেয়েছিলেন ওপেনার সৌম্য সরকার। তবে কিছুক্ষণ বিশ্রাম নিয়েই ফিরেছেন মাঠে। ব্যাটিং করেছেন ফ্লাড লাইটের আলোতেও। সেন্টার উইকেটে কোচ ফিল সিমন্স আর সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন বিশেষ চ্যালেঞ্জ দেন ব্যাটসম্যানদের। এ যেন মৃত্যুঞ্জয়ের ধেয়ে আসা বল নয়, উড়ে আসা শঙ্কা। অপ্রত্যাশিত বাউন্সে মাটিতেই সৌম্য সরকার। ছুটে এলেন বিসিবির ফিজিও, ম্যানেজার, কোচিং স্টাফের সদস্যরা। কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন এই টাইগার ওপেনার। সবশেষ ক্যারিবিয়ান সিরিজের চোটে মিস করেছেন বিপিএল এর অধিকাংশ ম্যাচ। সেই আঙুলি আঘাত, বাতাসে ফিস ফাঁস। ছিটকে যাবেন না তো চ্যাম্পিয়ন্স ট্রফির বহর থেকে? তবে সৌম্য ফিরেছেন কিছুক্ষণ বাদেই। স্বস্তিও ফিরল টাইগার ডাগআউটে।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দেশের মাটিতে হওয়া 5 দিনের প্রস্তুতি ক্যাম্পের তৃতীয় দিনেও অনুপস্থিত 6 ক্রিকেটার। বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের 5 সদস্য মুশফিক, মাহমুদুল্লাহ, রিয়াদ, রিশাদ আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিলেন না মেহেদী হাসান মিরাজও। প্রথম 2 দিন ইনডোরের আউটারে অনুশীলন হলেও এদিন তা হয় মূল মাঠে। অবশ্য এর আগেই হয় জিম সেশন। ব্যাটে বলে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করার আগে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা। পুরো অনুশীলনে মূলত প্রাধান্য ছিল ব্যাটিংয়েই। জাকের, ইমন, তানজিদ তামিমরাই মূলত সেন্টার উইকেটে ব্যাটিং প্র্যাকটিস সেরেছেন। এমনকি পেসার ফিজ, নাহিদ তাসকিনরাও ছিলেন একই দলে। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, অনুশীলন চলল ফ্লাড লাইটের নিচেও। উইকেট বলছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মূলত হবে রানের খেলা, তবে সেখানে এক্স ফ্যাক্টর হতে পারেন স্পিনাররা। টাইগার স্কোয়াডের 3 স্পিনারের 2 জন অনুপস্থিত থাকায় স্পিনিং বোলিং কোচ মুশতাক আহমেদের ক্লাসের নাসুমি ছিলেন বাধ্যগত ছাত্র। 13 ফেব্রুয়ারি দেশ ছাড়ার আগে আরো 2 সেশন অনুশীলন করবেন টাইগাররা। মঙ্গলবারের অনুশীলনেই যোগ দেওয়ার কথা স্কোয়াডের সব সদস্যদের। এরপরই ম্যাচ সিনারিওতে অংশ নেবেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মূল লড়াইয়ে মাঠে নামার আগে দুবাইয়ে পাকিস্তান এ দলের বিপক্ষে খেলবেন একটি প্রস্তুতি ম্যাচও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। তার আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয় জানালেন কমিশনার। ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ভোট প্রত্যাশা উন্নয়ন সহযোগীদের। মপতন্ত্রকে ভয়াবহ বললেন আইন উপদেষ্টা। সবাই দায়িত্বশীল হলে কমে যাওয়ার আশা। ফ্যাসিবাদের দোসররা যেন জামিন না পায়, সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রের। এবং পিলখানার মামলায় বিডিআর সদস্যদের মুক্তি সহ 8 দফা দাবিতে ফের শহীদ মিনারে স্বজনরা। চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আজও শাহবাগে প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।